থাকেন। আর ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম। ওনাকে বরণ করে নেওয়ার জন্য বরণ ডালা এবং ঢাকঢোল বাজিয়ে ওনাকে আমরা বরণ করে নিব এবং লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম সহ সকল সঙ্গে যে সকল ব্যক্তিবর্গ নেতৃবৃন্দরা রয়েছেন সকলকে দেবী দুর্গা মায়ের প্রীতিময় শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি জনি মুস্তাফিজুর রহমান জনিকে আমি দেখতে পেয়েছি, মাইক্রোফোনে আহ্বান করব মুস্তাফিজুর রহমান জনিকে। ছোট ভাই, হ্যাঁ জনিকে আমরা পেয়ে গেছি, সঙ্গে জুয়েলও রয়েছে। মুস্তাফিজুর রহমান জনি সঞ্চালনা করবেন এই ভাবনা, তাই ছোট ভাই মুস্তাফিজুর রহমান জনিকে আমি মাইক্রোফোন তুলে দিলাম। ভাইয়ের সাথে যারা আসছে সবাই পিছনে সিরিয়ালে যাবেন, শুধুমাত্র থানার নেতৃবৃন্দ ভাইয়ের সাথে স্টেজে আসবে। বাকি আমাদের স্থানীয় যে নেতৃবৃন্দ আছেন, ভাইয়ের সাথে যারা গেস্ট আছেন, রামপাল উপজেলার নেতৃবৃন্দ যারা আছেন ভাইয়ের সাথে স্টেজে আসবে। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সবাই পিছিয়ে যাবে। আমরা আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই জনাব লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমি বুড়িডাঙ্গা ইউনিয়ন বিএনপি এবং দিগ্গজ বাজার সার্বজনীন পূজা মণ্ডপের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। টনি ভাই এখানে আছেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কামনা করছি। আর যারা আমাদের মাঝে আছেন তাদের শারীরিক সুস্থতা কামনা করছি। আজকে সেফগার্ড সুন্দরবনের প্রতিষ্ঠাতা আমাদের অন্ধজনে দেওয়া হলো সে চক্ষু শিবিরের যিনি একাই এই বছর উনি 1000-এর উপর মানুষকে যিনি চোখের জন্য অপারেশনের জন্য ঢাকা নিয়ে গেছেন, ওনার একার অর্থায়ন উনি এগুলো করে থাকেন, যেটা মানব ধর্ম। শারদীয় দুর্গা মন্দিরের সভাপতি উপস্থিত আমাদের প্রধান আকর্ষণ রামপাল মোংলার গণমানুষের নেতা ডক্টর লায়ন ফরিদুল ইসলাম, যিনি দীর্ঘদিন আমাদের ভালো থাকার চিন্তা করছেন, আমরা কিভাবে ভালো থাকব, আমাদের জন্য আমাদের ভালো রাখার চেষ্টা করছেন। আপনারা জানেন জুলাই আন্দোলনের পরে 5ই আগস্টের পরে উনি 7 তারিখে প্রতিটা ইউনিয়নে রামপাল মোংলায় মোট 16টি ইউনিয়নে উনি সম্প্রীতি সভা করেছেন। আপনাদের এই বুড়িডাঙ্গায় করেছেন, এই স্থানেই এখানে থেকেই, এবং আমাদেরকে মোংলা উপজেলার রামপাল উপজেলার প্রত্যেককে নির্দেশ দিয়েছেন প্রতিটা মন্দির পাহারা দিতে, এই হিন্দু ভাইদের যেন কোনো ক্ষতি না হয়, হিন্দু ভাইদের যেন কেউ ক্ষতি করতে না পারে, এবং আমাদেরকে জবাবদিহিতা করেছেন। আমরা তার কথা অনুযায়ী আমরা মন্দির পাহারা দিয়েছি, আপনাদের পাশে থেকেছি। এই দিকরাজ আপনারা দেখেছেন, যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা তিনি শুনেছেন, সাথে সাথে তিনি নিজে চলে এসেছেন এবং এসে নিজে ফেস টু ফেস এটা মোকাবেলা করেছেন। আপনারা কীভাবে ভালো থাকতে পারেন, আপনারা কিভাবে সুন্দর থাকতে পারেন, সেজন্য তিনি সবসময় চেষ্টা করেছেন। প্রিয় ভাইয়েরা, আগামী নির্বাচনে আমরা ফরিদ ভাই যদি ধানের শেষ মার্কা নিয়ে আসে, আমরা কিভাবে ভালো থাকবো, এই জনপদের জন্য তিনি কিছু করতে চান, এই জনপদের মানুষের জন্য কিছু করতে চান, এই সন্তানরা যাতে ভালো কিছু যদি আশা করতে চান, আমি মনে করি এরকম একজন স্বচ্ছ মানুষ আপনারা খুঁজে নেবেন, যাতে আপনাদের পাশে থেকে তিনি কোনো দলের কোনো কর্মীকে ছাড় দেন না, এবং দলের কর্মীরা যদি অন্যায় করে তিনি সাথে সাথে তার অ্যাকশন নেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আগামী নির্বাচনে আপনাদের ভালো থাকা, আপনাদের সুস্থ থাকা, আপনারা সুন্দরভাবে চিন্তা করে আপনারা কাজ করবেন। অনেকেই আসবে, জানেন উনি একজন কেমন মানুষ প্রত্যেকেই জানেন, কারণ উনি এদেশের অনেক মানুষকে চক্ষু দৃষ্টি দান করেছেন। মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুলের ছেলে মেয়ে, আমরা মাঝেও একটা
একটা প্রতিবন্ধী মেয়েকে তিনি 1 বছরের শিক্ষার টাকা দিয়েছে। এভাবে অনেক শত শত এভাবে উনি কাজ করে যাচ্ছেন। ওনার কোনো ক্ষুধা নাই। উনি চাচ্ছেন এই জনপদের মানুষের জন্য কাজ করতে, এই জনপদের মানুষকে ভালো রাখার জন্য আপনারা আপনাদের বিবেচনা দিয়ে চিন্তা করে আগামী নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি আপনারা দিবেন। সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দিগরাত বাজার শারদীয়া দুর্গা মন্দিরের সম্মানিত সভাপতি, উপস্থিত দেবী দুর্গার ভক্তবৃন্দ, উপস্থিত রামপাল মংলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই শরতের সন্ধ্যার শারদীয়া দুর্গা পূজার শুভেচ্ছা। উপস্থিত দেবী দুর্গার ভক্তবৃন্দর কাছে একটা আশ্বস্ত করতে চাই, আগামী দিনে যে নির্বাচন আসছে, এই আমাদের এই দক্ষিণ অঞ্চল জনপদ একটা সন্ত্রাসের জনপদে পরিণতি হয়েছিল। আগামী দিনে ওনাকে যদি আমরা মহান সংসদে বহাতে পারি, আশা করি আমাদের যে সম্ভাবনাময় অঞ্চল রামপাল মংলা, এইখানে হাজার হাজার। ধন্যবাদ আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি মংলারই সন্তান। আজকে এই পূজা মণ্ডপে আমি এসেছি আমাদের প্রিয় নেতা, গণমানুষের নেতা, রামপাল মংলার দুঃখী মানুষের কান্ডারি লায়ন ফরিদুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানানোর জন্য কোনো রাজনৈতিক বক্তৃতা দিতে নয়। আপনারা সবাই জানেন লায়ন ফরিদুল ইসলাম উনি রাজনীতি করেন সম্প্রীতির, রাজনীতি করেন সৌহার্দ্যের। উনি চায় আমাদের রামপাল মংলা সৌহার্দ্যমূলক একটা রাজনীতির অবস্থান তৈরি হোক এই জনপদে। তাই এই শারদীয় উৎসবে খুব ছোট করে আসলে বলতে চাই, আপনারা যদি সেই জায়গাটা ওনাকে দেন, সামনে যে নির্বাচন আসছে আমাদেরকে, আপনারা তো দেখলেন, অনেককেই দেখলাম এই জনপদে, এই রামপাল মংলায় আমরা দেখেছি না অনেককে, দীর্ঘদিন দেখেছি। সেই জায়গা থেকে আপনারা যদি মূল্যবান রায় দেন আপনাদের, তাহলে অন্তত লায়ন ফরিদুল ইসলাম চেষ্টা করবে এই জনপদকে একটা উন্নয়নের জায়গায় নিয়ে যেতে। আপনাদেরকে আরো শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। তিনি কেমন মানুষ আর আপনারা এখানে যারা আছেন অনেকেই জানেন। আমি তার সম্পর্কে বিস্তারিত বলতে চাই না, কিন্তু অনেকে বলেছেন তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আগামীতে এখানে ভালোটি করবেন। কিন্তু আমরা কিভাবে বিশ্বাস করব? নির্বাচনের আগে এমন অনেক নেতাই আসবেন যারা এই একই কথাটি বলবেন, কিন্তু আমরা তাকে বিশ্বাস করব কেন? তিনি 2008 সাল থেকে এই 25 সাল পর্যন্ত 17 বছর ধরে নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে এখানকার মানুষের নানাবিধ সেবা এবং মানুষের নানা রকম সমস্যার সমাধান করে চলেছেন। তিনি ইতিমধ্যে 17 বছর পরীক্ষা দিয়েছেন। শারদীয় দুর্গা পূজার আজ 4র্থ দিন, আগামী দিন পূজা শেষ হবে। আমরা আজকে আমাদের এই পূজা মণ্ডপের বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের মানবতার নেতা, আমাদের অত্যন্ত আপনজন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ফরিদ ভাই, রামপাল মংলার যে সমস্ত নেতৃবৃন্দ আসছেন তাদেরকেও দিগ্রাজ। এখানকার সাধারণ জনগণ, এখানকার 70 থেকে 80% মানুষ সনাতন ধর্মাবলম্বী। তার পাশাপাশি মুসলিম, এখানে খ্রিস্টান রয়েছে, বুদ্ধিস্ট নাই বললে চলে। আমরা যদি তার পাশে তাকে যদি কাজ করার দেওয়ার সুযোগ থাকে, আমি ব্যক্তিগতভাবে তার সাথে যেহেতু রাজনীতি করি, আমি আপনাদেরকে বলতে পারি আপনার নিরাপত্তা, আপনার সন্তানের নিরাপত্তা, আমাদের চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আপনার কর্মসংস্থান তিনি দায়িত্ব নেবেন। সুতরাং আমি আমার কথাগুলো কেন বললাম, উনি ওনার কথাগুলো অনেক সময় উনি বলেন না। এ পর্যায়ে আমি কোনো রাজনৈতিক পরিচয় শুধু একজন মানুষ হিসেবে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সাহেব। সবাইকে শুভ সন্ধ্যা এবং শারদীয় শুভেচ্ছা।
আসলে বক্তব্য শুনতেছিলাম অনেকক্ষণ ধরে, খানিকটা বিব্রত বোধ করছিলাম, কারণ আমি চাই নিভৃতে কাজ করতে। আমি একজন কাজের মানুষ এবং কাজ পাগল মানুষ। আমাদের সভাপতি মহোদয় বলছে আমি ভালো বক্তব্য রাখতে পারি না, আমিও ভালো বক্তব্য রাখতে পারি না, কিন্তু আমি ভালো কাজ করতে পারি। সকাল থেকে শুরু করে রাত 10টা 11টা 12টা পর্যন্ত আমি কাজ করতে পারি। হয়তো বয়সের কারণে এখন একটু কম করি, যখন ইয়াং ছিলাম তখন আরও বেশি করেছি। তো যাই হোক, দিয়েছেন প্রতিটা মন্দিরের ব্যাপারে খোঁজখবর রাখার জন্য, এবং বাগেরহাট জেলায় 506টি পুজো মণ্ডপ হয়েছে। আমরা প্রত্যেকে তার অবস্থান থেকে সেখানে আমরা কাজ করছি। আমি মহাষষ্ঠী এবং মহাসপ্তমীতে আমি মোংলার ওপরে 5টি ইউনিয়ন ঘুরে দেখেছি, মোটামুটি চেষ্টা করেছি সব জায়গায় যাওয়ার জন্য। অষ্টমী এবং নবমী আমি রামপাল শেষ করে আজকে এখানে সর্বশেষ এখানে আসছি। এরপরে রামপাল কেন্দ্র মন্দিরে যাব, ওখানে রাত 10টায় সময় আছে। তারপর হয়তো শেষ হবে আমাদের এই শারদীয় শুভেচ্ছা বিনিময়। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে, কারণ বর্তমানে একটা অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা আছি, তাদের সীমাবদ্ধতা আছে, এবং দল হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে প্রতিটা জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে এই ধর্মীয় উৎসবগুলোতে। তো সেই উদ্দেশ্য নিয়েই এখানে আসা। আমরা জানি বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। শত শত বছর ধরে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি সবাই মিলে একসঙ্গে এই ভূখণ্ডে বসবাস করছি। এখানে আমাদের ভিতর আছে সম্প্রীতির মেলবন্ধন এবং গাছ রক্ষণাবেক্ষণ, এগুলো অনেক মানুষের কর্মসংস্থান হবে। আমরা চেষ্টা করব যে আমাদের আউটসোর্সিং, যেটা এখন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদেশ থেকে কাজ এনে কম্পিউটারের মাধ্যমে সেটা করে পাঠানো। হয়তো যারা লেখাপড়া যারা করছে তারা অনেকেই জানেন, এবং এইটা কিন্তু অনেক একটা ভালো সেক্টর। আমাদের মোংলার একটা মেয়ে আছে কানমারি, হ্যাঁ কানমারিতে বাড়ি, শিল্পী সেন। তার সাথে আমার পরিচয় 2015 অথবা 16 সালে। তার বাবাকে চোখের অপারেশন করতে পাঠিয়েছিল, তখন ফেসবুকে এসে আমাকে নক করছিল, সেইভাবে তাকে আমি ট্রিটমেন্টটা করাই দিই। তারপর থেকে ওর সঙ্গে যোগাযোগ ছিল। মেয়েটা সম্ভবত 2019 বা 20 সালে বিয়ে হয়। শ্বশুরবাড়ি যাওয়ার পথে অথবা আসার পথে সে ট্রেনের অ্যাক্সিডেন্ট করে এবং ট্রেনের নিচে পা পড়ে তার একটা পা হারায়। সেই মেয়েটা এখন আউটসোর্সিং করে অনেক ভালো পজিশন আছে, লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তাকে আমি বাংলাদেশ টেলিভিশন সহ অনেক চ্যানেলে দেখেছি। সে তো আমাদের জনপদের মেয়ে। তো আমি মনে করি যে আমাদের নেতার সাথে আমার কথা হয়েছে, তখন উনি বলেছেন যে আপনারা টার্গেট করেন যে কোন কোন সেক্টর নিয়ে আমরা ইমিডিয়েট কিছু কাজ করতে পারি। আমরা চাই না কথামালার রাজনীতি করতে। কথামালার রাজনীতির দিন কিন্তু এখন তরুণরা পছন্দ করে না। তারা চায় লিড বাই এক্সাম্পল, অর্থাৎ দৃষ্টান্ত স্থাপন করা। তাহলেই তারা আমাদের কথা শুনবে, তারা আমাদেরকে মনে করবে যে না আমরা পারবো। আমরা যে কাজ করছি, আমরা কিন্তু আমাদের পরিবেশ নিয়ে, আমাদের কর্মসংস্থান নিয়ে, আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে, আমাদের অনেক বৃদ্ধ নাগরিক আছে যারা হাসপাতালে যায়, পর্যাপ্ত চিকিৎসা পায় না। আমাদের মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দা সহ সব জায়গায় রোগী ভর্তি। এটা একটা বড় জায়গা আমাদের কাজ করার জন্য। আমাদের তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই জনপদের জন্য। কারণ এখানে চিংড়ি ঘেরের কারণে মানুষের চরিত্রটা খানিকটা চিংড়ি মাছের মতো হয়ে গেছে। তারা কেন যেন অল্প সময়ের ভিতর টাকা বানাতে চায়, দখল করতে চায়, বা আরেকজন এটা খেতে চায়। এটা খুবই দুঃখজনক। পিতামাতা যদি ভালো না হয়, সৎ পথে না থাকে, কখনো তার সন্তান ভালো হতে পারে না। একটা পিতা যদি তার সন্তানের জন্য আরেকজনের সম্পদ ডাকাতি করে, চুরি করে, বা খারাপ কাজ করে, সে রোজগার করে, তার সন্তান ওই খারাপ কাজটাই করবে। সুন্দরবনে যে ডাকাতি করে, তার সন্তান ডাকাত হবে, আরো দক্ষ ডাকাত হবে। সে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে না। সুতরাং আমরা যদি চেষ্টা করি আমাদের সন্তানদের জন্য আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। কারণ পিতা মাতা যদি সুপথে থাকে, সন্তান সুপথে থাকবে। শিক্ষক যদি নীতিবান হয়, তাহলে সে জ্ঞানের আলো ছড়াতে পারবে। তো আমাদের অনেক সমস্যা আছে শিক্ষা খাতে। আমি একটা স্কুলে গেছিলাম রামপালে, আমি গিয়ে দেখলাম ওখানে 12টা কম্পিউটার, 12টাই নষ্ট। 6টা আছে সেলাই মেশিন, 6টাই নষ্ট। কিন্তু ওখানে শিক্ষক আছে, স্পেশাল শিক্ষক আছে এই সেক্টরে, আইটি সেক্টর বা স্পেশাল শিক্ষক 10 জন।
আর জেনারেল আছে 12 জন, 22 জন শিক্ষক, অথচ সেখানে কোনো ফাংশন হচ্ছে না। তো সরকার দিলেও তো কাজ হবে না যদি আমরা মনিটর না করতে পারি। তো এই জন্য আমি মনে করি যে শিক্ষা খাতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের তরুণদের জন্য। তারা শিক্ষা, তারা খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা তারা ভালো করবে যদি আমরা তাদেরকে সেই সুযোগটা করে দিতে পারি। আমার সামনে আমাদের এই ভাইস প্রিন্সিপাল সাহেবের দুটো কন্যা আছে, তারা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছিল। আমি দেখেছিলাম বর্ণ জাতীয় পর্যায়ে সে স্থান করে নিয়েছিল, তখন সে সমস্যা ছিল তার একটু, তারপর দেখা গেছে সে একটা 1st, 2nd, 3rd এ সে ছিল জাতীয় পর্যায়ে একটা প্রতিযোগিতায়। আমি মনে করি এটা অসাধারণ ব্যাপার। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম, আমি কিন্তু ওই তিরানির সঙ্গে কথা বলেছি, আমি ওই শিল্পীর সঙ্গে কথা বলেছি। আমি চাই তাদের কাছ থেকে জানতে যে তারা কিভাবে করছে, তাদের সঙ্গে তাদের ভিতরে কোন জিনিসটা কাজ করেছে। তো আমাদের জিনিসটা হচ্ছে যারা ভালো কাজ করবে তাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের প্রমোট করতে হবে, তাহলে আরও অনেকে ভালো করতে পারবে। আমাদের এখানে সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে কি আমরা অনেক স্বার্থপর। আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, এর বাইরে আমরা চিন্তা করতে পারি না। এইটা হচ্ছে আমাদের সামাজিক ব্যাধি। দেখুন, দুর্গা উৎসবটা কিন্তু সার্বজনীন দুর্গা উৎসব, অর্থাৎ আপনার সম্প্রদায়ের সবাইকে নিয়ে এই উৎসবটা পালন করবেন, একা একা কিন্তু পালন করতে বলা হয়নি দুর্গা উৎসব। সুতরাং আমাদের ধর্মীয় শিক্ষাটাও কিন্তু সবাইকে নিয়ে। আমরা যদি সবার স্বার্থ সুরক্ষা করার কথা চিন্তা করি, সবার কথা ভাবি, তাহলে আমাদের সমাজটা, আমাদের দেশটা অনেক ভালো হবে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু সম্ভাবনা অপরন্ত আছে। আমাদের পাশে আছে বঙ্গোপসাগর, এখানে নীল অর্থনীতি, যেটা ব্লু ইকোনমি বলা হচ্ছে। যারা সিঙ্গাপুর সহ উন্নত বিশ্ব যারা এইগুলো নিয়ে হবে, তাহলে আমাদের সমুদ্র সম্পদ আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের সুন্দরবনের আছে অপার সম্ভাবনা, সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের আছে মোংলা বন্দর, এটাকে আরো সম্প্রসারণ করা, এটাকে আরো ব্যবসা বান্ধব করা, তাহলে কিন্তু এই বন্দরের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ বাড়বে। আমাদের এখানে কর্মসংস্থান হবে, আমাদের অর্থনীতি, জাতীয় অর্থনীতি দুটোই সমৃদ্ধ হবে। আমাদের ইপিজেডে অসংখ্য জায়গা ফাঁকা রয়ে গেছে, অনেক জায়গা ফাঁকা রয়ে গেছে। আমরা যদি পরিবেশ বান্ধব শিল্প আনতে পারি, তাহলে আমাদের স্কিল, নন স্কিল, অর্থাৎ দক্ষ অদক্ষ সব ধরনের লোকের আমরা কর্মসংস্থান করতে পারবো। তো আমাদের কিন্তু টার্গেট আছে যে যদি বিএনপি আগামী ফেব্রুয়ারিতে দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমাদের চেয়ারম্যান মহোদয় অলরেডি প্ল্যান করে রাখছে যে মার্চ মাসে আমরা কি করব, জুন মাসে কি করব, পরবর্তীতে কি করব। এটা প্রত্যেকটা জিনিস উনি ফেজ ইন ফেজ আউট করছে। যারা 2001 সালে বিএনপি রাজনীতি করেছে, সেই রাজনীতি এখন আর নাই। অনেকেই সেই রাজনীতির চর্চা করার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে বলতে বিনীত অনুরোধ করবো, যদি রাজনীতি করতে চান সঠিক পথে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। আমি 5 আগস্টের পরে আমার অবস্থানের কারণে আমার অনেক কাছের মানুষ দূরে চলে গেছে, বাট আমি এটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ করি না, আমি এটাকে বদার করি না। কারণ হচ্ছে গিয়ে আমি এসেছি মানুষের কল্যাণের জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য, এখানে শান্তির একটা বার্তা দেওয়ার জন্য। সুতরাং কে আমার সাথে থাকলো, কে গেল, আমার এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। মানুষ যদি আমার কাজে সাড়া দেয়, তাহলে আমি কাজ করতে পারবো। আমি চাই কাজের মধ্য দিয়ে আমাদের জনপদকে, আমাদের নেতাকর্মীদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে এবং তাদেরকে এগিয়ে দিতে। আমি চাই না কেউ লুটতরাজ করুক, কেউ কোনো খারাপ কাজ করুক, কেউ কোনো দুর্বৃত্তায়ন করুক, এটা কোনোভাবে আমি মেনে নিব না। আমি পরিষ্কার করে বলতে চাই, আমি যদি সুযোগ পাই, সুন্দরবন ইউনিয়ন থেকে শুরু করে উজলপুর ইউনিয়ন পর্যন্ত আমাদের 16টি ইউনিয়ন আছে, আমি প্রত্যেকটা ইউনিয়ন ডায়াগনোসিস করবো। ডায়াগনোসিস পর্যন্ত মানে প্রত্যেকটা জায়গায় কি অসঙ্গতি আছে, কি সমস্যা আছে, প্রত্যেকটা জিনিস আমি সার্ভে করব, প্রত্যেকটা সমাধান করবো। নিশ্চয়তা দিচ্ছি, দুর্বৃত্তায়ন করার কেউ সুযোগ পাবে না। আমি আপনাদেরকে বলতে পারি, আমি এই জনপদের একজন সন্তান, বাট আমি সিঙ্গাপুর প্রোডাক্ট। আমি সিঙ্গাপুরে আমার ট্রেনিং হয়েছে, আমি ওদের কাছ থেকে শিখেছি যে একটা জেলে পল্লীকে, একটা দস্যু পল্লীকে কিভাবে উপরে আনতে হয়। সিঙ্গাপুরের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন লি কুয়ান। উনি 1965 সালে সিঙ্গাপুর যখন স্বাধীন হয়, তখন মালয়েশিয়া থেকে বের করে দিয়েছিল, কারণ এটা ছিল একটা দস্যু পল্লী। তারা তাদেরকে রাখেনি, কারণ মালয়েশিয়া তখন অনেক সভ্য ছিল, সিঙ্গাপুর ছিল একটা অসভ্য জাতি। মাত্র 15 বছরে উনি শুধু সিস্টেম দাঁড় করায় সিঙ্গাপুরকে আজকে পৃথিবীতে নিয়ে আসছে। ওনাদের কোনো রাষ্ট্রীয় কোনো সম্পদ নাই, শুধু আছে সার্ভিস। তারা শিপিং সার্ভিস দিচ্ছে, এয়ার সার্ভিস দিচ্ছে, ট্যুরিজম নিয়ে তারা কাজ করছে, তারা নিয়ম মেনে চলছে। প্রত্যেকটা ক্ষেত্রে তারা স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করছে, যার জন্য সিঙ্গাপুর কিন্তু আজকে একটা আইকন।
অথচ আমাদের দেশ একটা উর্বর ভূমি আছে, আপনি একটা বীজ ফেললে পরের দিন সেটা অঙ্কুরোদ্গম হচ্ছে। এই দেশটাকে আমরা কাজে লাগাতে পারছি না। আমাদের খনিজ সম্পদ আছে, আমাদের সমুদ্র সম্পদ আছে, আমাদের অপ্রাপ্ত সম্পদ আছে, কিন্তু আমরা শুধুমাত্র দুর্নীতির কারণে, দুর্বৃত্তায়নের কারণে, স্বজন প্রীতির কারণে আমরা এগোতে পারছি না। সিঙ্গাপুরের ফাউন্ডার প্রেসিডেন্ট লি কুয়ানকে তার জীবনের শেষ মঞ্চে যখন আনা হয়, তখন সিঙ্গাপুরের অনেক নেতারা বলেছিল যে স্যার, আমাদের আর কি করার আছে আমাদের অর্থনীতিকে ধরে রাখার জন্য বা আমাদের অগ্রগতি ধরে রাখার জন্য। তখন তিনি একটা কথা বলেছিলেন যে আমি সবসময় এই একটা কথা বলি, তোমরা মনে রাখবা, সিঙ্গাপুর সিস্টেমে রান করবে, সিস্টেমের বাইরে চলবে না। তো আমরা যদি আমাদের এখানে সিস্টেম দাঁড় করাতে পারি, তাহলে আমি মনে করি সবাই এটাকে ওয়েলকাম করবে এবং সবাই সেখানে এই সিস্টেমের বেনিফিটটা পাবে। সুতরাং আমাদেরকে কাজ করতে হবে, যারা কাজ করতে চায় তাদেরকে উৎসাহ দিতে হবে, আমাদের সন্তানরা যারা ভালো করছে তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে যে কোনো পর্যায়ে সবসময় উৎসাহ দিতে হবে। তাদের তিরস্কার বা তাদের যে সমালোচনা সেটা করা যাবে না। একটা রেজাল্ট খারাপ করেছে তখন বলতে হবে ভালো করছো, আরো ভালো করতে হবে, কিন্তু আরেকজন ভালো করেছে ও ভালো করে নেই, এগুলো নিয়ে করা যাবে না। সুতরাং আমি মনে করি আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করতে হবে, তারাই পারবে এই পরিবর্তনটা করতে। আপনারা জুলাই বিপ্লব এখানে কথা বলেছেন, আপনারা জানেন আমরা 1971 সালে যুদ্ধ করেছি। 90 সালে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি নিজেও শরীক হয়েছি। আমার এখানে বুলেটও লাগছিল বাম হাতে, রাবার বুলেট। তখন অবশ্যই এই বুলেট ব্যবহার করতাম, রাবার বুলেট ব্যবহার করতে তখন। তারপর 24 শেষে আমাদের সন্তানরা জুলাই বিপ্লব করেছে। যেসব সন্তানরা বলতো আই হেট পলিটিক্স, তারাই কিন্তু আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, এই নতুন করে এই অর্জনটা এনে দিয়েছে। তারা রাজপথে নেমে আসছে, যখন দেখছে তাদের সহপাঠীদের কাজটা হত্যা করা হচ্ছে, তখন তাদের মায়েরা নেমে আসছে, তাদের বাবারা নেমে আসছে, সবাই নেমে আসছে, আবার বৃদ্ধ বন্ডিতা সবাই রাস্তায় নেমে আসছে, তখন কিন্তু আমাদের এই অর্জনটা হয়েছে। এই অর্জনকে আমরা ভুলণ্ডিত হতে দিতে পারি না। তাদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে। এখনো অসংখ্য সন্তান পঙ্গুত্ব বরণ করেছে, এখনো প্রায় 400 শতাধিক আমাদের ছাত্ররা এখনো চোখে দেখতে পারে না। তারা হয়তো একটা চোখ নষ্ট হয়েছে, তাদের সীমাবদ্ধতা তৈরি হয়েছে শুধুমাত্র স্বাধিকারের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য। আমার খারাপ লাগে কি জানেন, আমি একদিন মোংলা উপজেলার একটা প্রোগ্রামে গেছি, এনটিভির অনুষ্ঠানে। ওখানে মোংলার উপরে একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আমাকে বলছেন, ভাই এই ব্যাপারটা আমাকে সহযোগিতা করুন। আমরা কি করছেন, উনি বললেন যে আমরা সুন্দরবন ইউনিয়নে আমরা বিএনপি কতগুলো কার্ড দিয়েছি, জামাত কতগুলো দিয়েছি, এনসিপি কতগুলো দিয়েছি, কিন্তু তো আমরা সমাধান করতে পারছি না। আমি বিনয়ের সাথে বললাম, উনি খুব উদ্যতন কর্মকর্তা, যেহেতু পাবলিক প্লেস আমি নাম বলবো না, আমি বললাম যে আপনি কাজটা ঠিক করেননি, এটা রাজনীতির জায়গা না। সাধারণ মানুষের জন্য সর্বনিম্ন যে ব্যক্তি তাকে সরকার থেকে সহযোগিতা করছে, এখানে বিএনপির কর্মীকে দিবে, জামাত দিয়ে জামাতের লোককে দিবে, এনসিপি ভোট বৃদ্ধি করার জন্য বা ধান্দাবাজি করার জন্য আরেকজনকে দিতে পারে, আমাদের লোক ধান্দাবাজি করতে পারে। কেন আপনারা এটা করবেন? আপনার তো উচিত ছিল আপনার যে প্রশাসন আছে তাদেরকে সার্ভে করে যার দরকার, যার জন্য সরকারের বরাদ্দ করেছে তার দরজা পৌঁছে দেওয়া। আমাদের আসলে প্রশাসনিক সব জায়গায় সমস্যাগুলো আছে। যদি আমাকে কাউকে হেল্প করতে আমার বলেন, আমি ওর পকেট থেকে হেল্প করবো, কারণ আমি আরেকজনকে বঞ্চিত করে করবো, এইটা তোমার ধর্ম থেকে অ্যালাউ করে না। এই জন্য আমি মনে করি যে আসলে আমাদের যে অসঙ্গতি, প্রত্যেকটা জায়গায় আমাদের অসঙ্গতি তৈরি হয়েছে, এটাকে দূর করতে হলে আমাদের সবাইকে আন্তরিক হতে হবে, সবার ভিতর এই উপলব্ধি করতে হবে যে না, আমি কিছু করতে চাই। দেখুন, আপনি যদি গাছ লাগান, এখান থেকে যে অক্সিজেন আসবে, সারা পৃথিবীতে যে ট্রিলিয়ন অক্সিজেন রাখছে, তার ভিতরে একটা অনুপরমাণু হলে আপনি এখানে কন্ট্রিবিউট করতে পারছেন, আপনি এখানে একটা অবদান রাখতে পারছেন। আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, ওই গাছটা থাকবে, ওই গাছটা দিয়ে কিন্তু পশু পাখি ফল খাবে, মানুষ গাছের ছায় আশ্রয় নিবে। যে হাত দিয়ে মানুষ মানুষকে খুন করে, ওই হাত দিয়ে মানুষ সুন্দর সুন্দর বৃক্ষরোপণ করে। আমাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোনটা করব। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, সুতরাং আমাদেরকে একটু গুণগতভাবে অন্যদের মধ্যে আচরণ করলে হবে না, যেটা আমরা করি। আপনারা লক্ষ্য করবেন, একটা কুকুর যখন খায়, অনেক খাবার থাকলেও ওই কুকুরটা কিন্তু কাউকে আসতে দেয় না, তার দরকার নেই, তারপরে কিন্তু তার স্বভাব কাউকে আসতে দেয় না। তো আমাদের ভিতরে পশুবৃত্তি অনেক বেশি বেড়ে গেছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি বলছি না আমি সাধু সন্ন্যাসী, কিন্তু আমি এতটুকু বলবো যে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে এগুলো শিখান, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মানবিক মূল্যবোধ, তাহলে তারা ভালো থাকবে। রাস্তায় একটা মুরব্বী যাচ্ছে, তাকে সহযোগিতা করলো,
রাস্তা একটা ইট চলে যাচ্ছে, তাকে উঠাই দিয়ে ওখানে দেখা দিলেন যেভাবে ফিক্স করলে এই রাস্তাটা ভাঙবে না, নষ্ট হবে না, একটা চলে গেলে পরে আরেকটা যাবে, রাস্তাটা ভেঙে যাবে। এই যে ছোট ছোট কাজগুলা, এইগুলো পরিবর্তনের জন্য অনেক জরুরি। আমাদের বাবাদের কাছ থেকে শিখছি, আমার ছোটবেলায় বাবার সাথে মাছ মারতে যেতাম, যেহেতু অনেক লোক আছে একটু জন্য বেশি সময় নিয়ে কথা বলছি। তো প্রয়োজনের বাইরে আমরা অনেক কিছু করি নেশার জন্য, আমাদের ব্যক্তিগত বলা চলে যে ভিতরে যে সৎকার আছে ওইটার জন্য। শুধু আমরা যদি পরিবর্তন হতে পারি, আমি মনে করি আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের দেশটা সুন্দর হবে। আসুন আজকের এই শারদীয় সন্ধ্যায় আমাদের যে শারদীয় বার্তা, সেটা সবার জন্য সুখ শান্তি অনাবিল, সুখ শান্তি আনন্দ মুখর সবার জীবন, এবং আগামী দিনগুলো সবার সুখে শান্তিতে ভরে উঠুক, আমি সেই প্রত্যাশা করি। আমি অনেকক্ষণ ধরে সময় নিয়েছি, অনেক কথা বলেছি। আসলে রাজনৈতিক নেতা হিসেবে আমি কথা বলতে চাই না, আমি একজন সমাজের একজন কর্মী হিসেবে বা আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমি এখানে কথা বলছি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা আছে, আমার যে কানেকশন আছে, সেগুলো নিয়ে আমাদের জনপদটাকে একটি সুন্দর জনপদে রূপান্তর করতে। তবে আপনাদেরকে আমি বলে দিতে চাই, যদি কেউ দুর্বৃত্তায়ন করার চেষ্টা করেন, যদি কেউ আরেকজন অধিকার হরণ করার চেষ্টা করেন, আমি যদি সুযোগ পাই আপনাদের কাউকে আমি কোনো সুযোগ দিব না, না না না, এখানে কোনো কোশ্চেন নাই, কোনো কম্প্রোমাইজ নাই। আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের দায়িত্ব নিব, কিভাবে করতে হবে, কোনভাবে করতে হবে, আমি আপনাদেরকে দিব। কিন্তু আপনারা আরেকজন করে চড়াও হবেন, দুর্বৃত্তায়ন করবেন, সেই সুযোগটা কাউকে দেওয়া হবে না। আমি সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার খুব প্রিয় শ্রদ্ধেয় লাইন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম আঙ্কেল সহ এখানে উপস্থিত সুধী সকলকে মহানবমীর শুভেচ্ছা। আবৃত্তি করছি মল্লিকা সেনগুপ্তের একটি নারী জাগরণী কবিতা কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যেই রণদেবীকে অসুর নিধানে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান সটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা, বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওই অর্থে আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশ চালিয়ে হবেই বটেকে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মুন্না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্ধি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শিকাল বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে
পন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে শিক্ষাব্রতে কুরুক্ষেত্রে দাঙ্গা ক্ষেত্রে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম। ধন্যবাদ সকলকে।